পিনাকি ভট্টাচার্য দাদা তিনি যদি আমাদের এনসিপির সাথে যুক্ত হতে চান তাহলে তাকে তো অবশ্যই আমরা ওয়েলকাম করব, কিন্তু সেই ক্ষেত্রে তো অবশ্যই আমাদের যে পলিটিক্যাল লাইন তাকে ফলো করতে হবে। তিনি আমাদের যে রাজনৈতিক যে সভায় বা যেই মানববন্ধনে তিনি উপস্থিত হয়েছেন ফ্রান্সে, আমরা মনে করি যে এটি ইতিবাচক। বিভিন্ন জায়গা থেকে লোকজন আসলে আমাদের সাথে জড়ো হতে চাচ্ছে, যারা কিনা ফ্যাসিবাদের আমলে তারা রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন, ফ্যাসিবাদ বিরোধী অবস্থান ব্যক্ত করেছেন, তারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন। এটা আমাদের জন্য পজিটিভ এবং যে কেউ আমাদের দলে যুক্ত হতে পারে। পিনাকি দা যদি তিনি আমাদের দলে যুক্ত হন বা হতে চান, এটা আমরা অবশ্যই তাকে ওয়েলকাম করব। এই ক্ষেত্রে আমাদের কোনো বিরূপ কোনো প্রতিক্রিয়া আমরা দেখাবো না ইনশাল্লাহ। আপনাদের ফ্রান্সের একটি প্রোগ্রামে পিনাকি ভট্টাচার্যকে দেখা গিয়েছে। এনসিপি কি পিনাকির কার্যক্রমকে সমর্থন করে? আমাদের এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স এ যারা আসে বা আসতে চায়, আমরা সবাইকে ওয়েলকাম করছি এবং আমরা মনে করি যে এনসিপি যে কোনো প্রোগ্রামে যে কেউ উপস্থিত থাকতে পারেন। তো এখন পিনাকি ভট্টাচার্য দাদা তিনি যদি আমাদের এনসিপির সাথে যুক্ত হতে চান তাহলে তাকে তো অবশ্যই আমরা ওয়েলকাম করব, কিন্তু সেই ক্ষেত্রে তো অবশ্যই আমাদের যে পলিটিক্যাল লাইন তাকে ফলো করতে হবে। আমরা যেভাবে আমাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করি বা যে মটো নিয়ে আমরা সামনের দিকে আগাচ্ছি, সেটার প্রতি তার পূর্ণ সংহতি এবং তার সেই কার্যক্রমের দিক থেকেও তাকে সেই ধরনের পলিটিক্যাল লাইন থেকে ফলো করতে হবে। এবং তিনি আমাদের যে রাজনৈতিক যে সভায় বা যেই মানববন্ধনে তিনি উপস্থিত হয়েছেন ফ্রান্সে, আমরা মনে করি যে এটি ইতিবাচক। বিভিন্ন জায়গা থেকে লোকজন আসলে আমাদের সাথে জড়ো হতে চাচ্ছে, যারা কিনা ফ্যাসিবাদের আমলে তারা রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন, ফ্যাসিবাদ বিরোধী অবস্থান ব্যক্ত করেছেন, তারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন। এটা আমাদের জন্য পজিটিভ এবং যে কেউ আমাদের দলে যুক্ত হতে পারে। পিনাকি দা যদি তিনি আমাদের দলে যুক্ত হন বা হতে চান, এটা আমরা অবশ্যই তাকে ওয়েলকাম করব। এই ক্ষেত্রে আমাদের কোনো বিরূপ কোনো প্রতিক্রিয়া আমরা দেখাবো না ইনশাল্লাহ। আপনারা দেখতেছেন যে আসলে আমাদের বিভিন্ন রাজনৈতিক দল থেকে যারা দীর্ঘদিন রাজনীতির সাথে যুক্ত ছিলেন, তারা তো আসলে আমাদের রাজনৈতিক দলে যুক্ত হচ্ছেন। তো কদিন আগেই ঢাকা দক্ষিণে ইসাক সরকার, সাবেক বিএনপি নেতা, তিনি আমাদের দলে যুক্ত হয়েছেন এবং এরকম আরও অনেক ব্যক্তিবর্গ যারা আমাদের দলে যুক্ত হতে চাচ্ছেন, যারা রাজনৈতিকভাবে বাংলাদেশের মধ্যে একটা পরিবর্তন চাচ্ছেন। তো আমরাও আসলে চাই যে তারা যুক্ত হোক এবং তাদেরকে আমরা ওয়েলকাম করছি এবং আমাদের দলটা আসলে ধীরে ধীরে এভাবেই বড় হবে। আমরা মধ্যমধ্যে রাজনৈতিক দল যেহেতু, আমরা সবাইকেই ধারণ করি। আমরা মনে করি যে সবাইকে ধারণ করার মধ্য দিয়ে আমরা যে উদারতা প্রদর্শন করব, এই উদারতা আমাদের দেশ গঠনে একটা কার্যকরী ভূমিকা রাখবে। জাতীয় যুবশক্তির কার্যক্রম কেমন চলছে? জাতীয় যুবশক্তি বাংলাদেশের এখন বর্তমানে দ্বিতীয় বৃহত্তম যুব সংগঠন, রাজনৈতিক যুব সংগঠন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে মূলনীতি, সেই মূলনীতিকে লক্ষ্য রেখে আমরা বাংলাদেশের যুব সমাজকে সমৃদ্ধ করার ব্যাপারে কাজ করছি এবং আমরা ইতিমধ্যে আমাদের সারা দেশে আমাদের সাংগঠনিক কাঠামো বিস্তার লাভ করতে সক্ষম হয়েছি। আমরা যেহেতু কদিন আগে আমাদের একটা নতুন কমিটি হলো জাতীয় সমন্বয় সভার মাধ্যমে, আমাদের জায়গা থেকে আমরা মনে করি যে বাংলাদেশের যুব সমাজকে নিয়ে কাজ করার সবচেয়ে বেশি সুযোগ আছে, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আসলে যুব সমাজকে নিয়ে কেউ কিন্তু কোনো কাজ করেনি। ছাত্রদেরকে নিয়েও আমরা যেভাবে সরব থাকতে দেখি, যুব সমাজ কিন্তু এই ক্ষেত্রে সম্পূর্ণ অবহেলিত। আমরা বিএনপি বলি, আওয়ামী লীগ বলি, তাদের যে যুব সংগঠনগুলো আছে, তারা দেখবেন যে কখনোই যুব সমাজ কেন্দ্রিক তাদের কোনো ধরনের কার্যক্রম তারা কখনো হাতে নেয় না। তারা কিন্তু পারে যে এই যে একা বেকারত্বের করাল গ্রাসে বাংলাদেশে 30 লক্ষ বেকার যুবক তারা নিয়োজিত আছে, তাদেরকে সেখান থেকে উদ্ধার করে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে, তাদেরকে বিভিন্ন সভা সেমিনারের মাধ্যমে তাদেরকে আরও বেশি প্রোডাক্টিভ করে তোলা, সারা দেশের মধ্যে তাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন ট্রেনিং স্থাপন করা, এগুলোর ব্যাপারে সরকারকে আহ্বান জানানো, এগুলো কিন্তু তারা করলে পারত। কিন্তু আমরা দেখছি যে রাজনৈতিক যুব সংগঠনগুলো সবসময় সরকার দলীয় জায়গা থেকে তারা কখনো তাদের দলের পারপাসটা সার্ভ করা ব্যতীত তারা যুবকদের জন্য তেমন কিছু বাংলাদেশের মানুষের সামনে হাজির করতে পারেনি। তো এই যে তারা পারে নাই, এই ব্যর্থতা কিন্তু আসলে আমাদের যুব সমাজকে গুনতে হচ্ছে। যুব সমাজের কিন্তু কোনো ভয়েস কিন্তু আসলে আমরা পাইনি যে এক্স্যাক্টলি যুব সমাজকে নিয়ে কেউ যে কাজ করেছে, যে তাদের মূল যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়ে যে কেউ কাজ করেছে, এরকম কিন্তু আমরা কখনো দেখতে পাইনি। আমরা যুবশক্তি, আমরা বিশ্বাস করি যে
এই জায়গাগুলো নিয়ে আমাদের কাজ করার অনেক সুযোগ আছে এবং আমরা সেই জায়গাগুলো নিয়ে অলরেডি কাজ করার জন্য আমরা কিছু পদক্ষেপ আমরা হাতে নিয়েছি। কদিন পর আপনারা দেখতে পাবেন হয়তো যে আমরা ইয়থ জব ফেস্ট আমরা করব। পাশাপাশি এই যে যুব সমাজের মৌলিক যে সমস্যাগুলো আছে, বিশেষ করে তাদের যে মেন্টাল হেলথ নিয়ে আসলে কখনোই আমরা কাউকে কোনো কথা বলতে দেখি না। যে একটা উচ্চশিক্ষিত যুবক এই বিদ্যমান বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থায় সে উচ্চশিক্ষা লাভ করার পরে সে যখন বেকার অবস্থায় থাকে তখন সে মানসিকভাবে কতটা বিপর্যস্ত অবস্থায় থাকে এটা কিন্তু কেউ কখনো নোটিস করে না। দেখবেন যে আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি আমরা দেখতাম যে অনেক বড় ভাই যারা কিনা আমাদের লাইব্রেরিতে পড়াশোনা করতেন, তারা অনেক সময় চাকরির জন্য ইন্টারভিউ দিতে চাকরি যখন হচ্ছে না তখন তারা আত্মহত্যা করেছে। তো এই যে পড়াশোনায় উচ্চশিক্ষিত যুবক সে বেকার অবস্থায় সে তার এই বেকারের যে গ্লানি এটা সহ্য করতে না পারে, সে যে আত্মহননের পথ বেছে নিচ্ছে, এটাই কিন্তু এই বাংলাদেশে হচ্ছে। তো এগুলো নিয়ে কথা বলার মতো কোনো ভয়েস কিন্তু বাংলাদেশের মধ্যে নেই। আমরা চাই যে যুবশক্তি হবে সেই ভয়েস, যুবশক্তি যেন সেই যুব সমাজে সেই কথাগুলো যেন তারা বলতে পারে, বাংলাদেশের যুব সমাজ যেন তাদের উপর আস্থা রাখে, বাংলাদেশের যুব সমাজ যেন বিশ্বাস করে যে আসলে না, আমাদের জন্য কেউ কোনো কথা বলার কেউ যদি নাও থেকে থাকে তাহলে যুবশক্তি আছে। এবং এনসিপির যুব সংগঠন হিসেবে আমরা যুব সমাজের এই সমস্যাগুলো নিয়ে আমরা কাজ করতে চাই। এবং আমাদের যে প্রধান যে জায়গাটা সেটা হলো যে আমরা 7 দফা ইশতেহার দিয়েছিলাম। 7 দফা ইশতেহারের মধ্যে আমরা পরিষ্কার করেছি যে আসলে আমরা কি চাই। এই যুব সমাজের দেখবেন যে বাংলাদেশ থেকে যারা উচ্চশিক্ষা লাভ করে তারা বাইরে চলে যায়, যারা মেধাবী ফার্স্ট যারা হয়েছে তারা কিন্তু বাংলাদেশে থাকে না। কেন থাকে না? আমরা সেই মেধাগুলোকে আমরা ধরে রাখতে পারি না। তো এই মেধাগুলোকে যদি আমরা দেশে ফিরিয়ে আনতে পারি, রিভার্স রেন যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু এই দেশের সম্পদ কিন্তু আমরা দেশের কাজে লাগাতে পারি। তো সেই একটা পরিস্থিতি যেন আমরা তৈরি করতে পারি, সেই ব্যাপারে যুবশক্তি কাজ করবে। আমাদের এই 7 দফা ইশতেহারের মধ্যে আমরা সকল কিছু পরিষ্কার করেছি। এই ইশতেহারটা যদি আপনারা পড়েন তাহলে বুঝতে পারবেন যে আসলে না, যুবকদেরকে নিয়ে আমাদের একটা সুনির্দিষ্ট চিন্তা আছে এবং সেগুলো আমরা মাঠ পর্যায়ে সেগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা কাজ করব। আশা করি জাতীয় যুবশক্তি যুব সমাজের কণ্ঠস্বর হিসেবে আগামীতে এক বলিষ্ঠ ভূমিকা রাখবে ইনশাল্লাহ। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে, সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। সুপ্রিয় দর্শক, এই চেঞ্জ টিভি বিগত 7 বছর ধরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে
আমিরুল মোমিনিন মানিক, উনি তো এখন বাংলাদেশে একজন একটা ন্যাশনাল ফিগার হয়ে দাঁড়িয়েছেন। তিনি সত্যকে ধারণ করে আছেন, সত্য প্রচার করে, সত্যের প্রকাশ করে, সত্য ধারণ করে তিনি একটা পরিবর্তন আনতে চেয়েছেন এই সমাজে। আমি আশা করি এটাতে অনেকে উদ্বুদ্ধ হয়েছেন এবং এই চেঞ্জ টিভির ভূমিকা অন্যকে অনুসরণ করার জন্য আমি আবেদন জানাবো। একই সাথে চেঞ্জ টিভির কর্তৃপক্ষ এবং দর্শক শ্রোতাকে আমার ব্যক্তিগত দোয়া এবং শুভেচ্ছা রইল। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।